দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। গরম থেকে আপাতত স্বস্তির খবর তো নেই, বরং পুরো এপ্রিল জুড়ে তো বটেই, মে মাসেও থাকবে গরম। এর মধ্যে তাপপ্রবাহ থাকবে বেশ কয়েকটি, তাই বাড়তে পারে হিট অ্যালার্ট। তবে স্থানীয়ভাবে বৃষ্টি হলেও তাতে গরম খুব বেশি কমবে না। এসব তথ্য আবহাওয়া অধিদপ্তরের। তীব্র তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের চাপ। হাসান মাহমুদের রিপোর্ট। খরতাপে চৌচির চরাচর, প্রখর রোদ দিনভর। তপ্ত রাজপথে মরীচিকার মতো দৃষ্টিভ্রম। রাজধানী জুড়ে ফুটে থাকা গ্রীষ্মের ফুলে গরম ভুলে থাকার জো নেই। ছায়া খোঁজার চেষ্টায় থাকা মানুষের তেষ্টা আর ঘামে জবুথবু শেষটা। দেশ জুড়ে বইছে তাপপ্রবাহ। সূর্যের গনগনে আঁচে বিপর্যস্ত ছাঁচে ফেলা জীবন। প্রয়োজন ছাড়া বাইরে কমই বেরোচ্ছেন মানুষ। উত্তরের জনপদে উত্তপ্ত পথে কম মানুষ। প্রখর রোদে ক্ষেত খামারেও কৃষিজীবী মানুষের ভোগান্তি। চারদিকে এ যেন অশান্তি। চলমান তাপপ্রবাহে আবহাওয়া অধিদপ্তর দেশ জুড়ে হিট অ্যালার্ট অর্থাৎ তাপ সতর্কতা জারি করেছে, যা চলবে রোববার পর্যন্ত। অধিদপ্তরটি বলছে আপাতত স্বস্তির খবর নেই। তাপপ্রবাহের যে বর্তমান পরিস্থিতি, সেটা এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনাটা খুব বেশি। এপ্রিলে যে সামান্য আরও 10-11 দিন বাকি আছে, হিটওয়েভ সারা বাংলাদেশ না হোক, অথবা কিছু অঞ্চল বাদ দিয়ে মোটামুটি বেশিরভাগ জায়গাতেই আমাদের হিটওয়েভ বা তাপপ্রবাহ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। প্রচণ্ড রোদ ও গরমে নাকাল দেশবাসী স্বস্তি খুঁজছেন যে যার মতো। প্রচুর গরম, এর জন্য পানিতে গোসল করতে আসছি, ঠান্ডা লাগে পানি। আমরা গোসল করি 1 ঘন্টা 2 ঘন্টা গরমের লেগে। স্বাধীনতার পর 1972 সালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 45.1 ডিগ্রি সেলসিয়াস, যেই রেকর্ড ভাঙেনি 5 দশকেও। আর 1960 সালে ঢাকায় তাপমাত্রার পারদ উঠেছিল 42.3-এ। তবে এই মৌসুমে এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে 42.6 ডিগ্রি সেলসিয়াস। অতি গরমে দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থা চলতে থাকলে রোগীর চাপ আরও বাড়বে, আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। স্বাভাবিকের থেকে কয়েক গুণ বেশি রোগী আমরা প্রত্যেকদিন ভর্তি করাচ্ছি। এই যে রোগীগুলো আমাদের কাছে আসছেন, তাদের বেশিরভাগই আসছেন গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে। শীত চলে গেলে সূর্যের উত্তরায়ণ ঘটে আর লম্বভাবে কিরণ পড়ে এ অঞ্চলে বৃদ্ধি হয় তাপমাত্রা। মে এবং এপ্রিল জুড়ে থাকে সর্বোচ্চ তাপমাত্রা। অতি নগরায়ন এবং অপরিকল্পিত নগর ব্যবস্থা এবং এই যে জলাধার যে তাপ শোষণ করে, সেটি কমে যাওয়া সহ নানা কারণকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তাপমাত্রা কমাতে সবাইকে ভাবতে হবে, গড়ে তুলতে হবে সবুজায়ন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চলমান তীব্র তাপদাহের কারণে সারা দেশে স্কুল, কলেজ এবং মাদ্রাসায় 1 সপ্তাহে ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল, কলেজ এবং মাদ্রাসায় আগামী 27 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং সুরক্ষা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এর আগে সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে গরমের কারণে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে পাবনা ও চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40.4 ডিগ্রি। পাবনায় হিট স্ট্রোকে 1 জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুকুমার দাস। তিনি শহরের শালগাড়িয়া জাকিরের মোড়ের বাসিন্দা ছিলেন। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রিপন এর সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে চুয়াডাঙ্গায় দামুরহুদা উপজেলার ঠাকুরপুর গ্রামে সকালে হিট স্ট্রোকে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, সকালে মাঠে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। জেলায় সর্বোচ্চ 42.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতে শরীর ও মনের বিকাশ ঘটে। একই সঙ্গে দেশীয় খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, খেলাধুলার মাধ্যমে শিশুদের দেশপ্রেম তৈরি হয়। আরও জানাচ্ছেন মুকসিবুল হাসান। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরের ফাইনাল দেখতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 50 মিনিটের খেলা হওয়ার কথা থাকলেও প্রচণ্ড গরমের কারণে ম্যাচের সময় 10 মিনিট কমানো হয় ক্ষুদে শিক্ষার্থীদের ফাইনাল পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট পাটগ্রামের টেপুরবাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে একই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রংপুর মিঠাপুকুরের তালিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয় করে জামালপুরের মাদারগঞ্জের চরগোলারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল এবং সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করেছে। শুধু স্কুলের মাঠ না, প্রত্যেকটা উপজেলায় খেলাধুলার জন্য একটা সুযোগ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাটা আমরা করেছি। এটা শুধু ফুটবল বলে না, আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে। যে ধরনের খেলাই হোক, আমাদের ক্ষুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে, সেটাই আমি চাই। এ সময় ক্রিকেট ফুটবলের পাশাপাশি দেশীয় খেলার প্রতি গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে শিশুদের মেধা আরও বিকশিত হবে। শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ হয়ে বাংলাদেশের ছেলেমেয়েরা বিশ্বে মাথা উঁচু করে চলবে বলে প্রত্যাশা তার। আমাদের দেশীয় খেলাগুলিকেও সমানভাবে সুযোগ দিতে হবে, কারণ দেশীয় খেলাগুলির মধ্য দিয়েই আমাদের ছেলে মেয়েদের আরও মেধা বিকাশের সুযোগ হবে। কাজে আমি সত্যি খুব আনন্দিত যে আজকে আমাদের খুদে ফুটবল খেলোয়াড়রা যারা আজকে এখান থেকে শুরু, একদিন তারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বেশি করে সম্মান বয়ে নিয়ে আসবে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের 11তম আসরে সারা দেশের 65,354টি প্রাইমারি স্কুলের মোট 22,22,000 শিশু অংশ নিয়েছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশে ভয়াবহ অর্থনৈতিক রাজনৈতিক সংকট চলছে মন্তব্য করে সরকার হটাতে সবাইকে এক হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিক উপলক্ষে নাগরিক স্মরণ সভায় এসব বলেন তিনি। যারা সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন তাদেরই একজন ডাক্তার জাফরুল্লাহ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাকে সব সময় স্মরণ করা উচিত। দেশ দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, অবলীলায় বিরোধী মতের মানুষকে গুম করে দেওয়া হচ্ছে, অথচ তা অস্বীকার করে সরকার বলছে তারা পালিয়ে গেছে। তার অভিযোগ, দুর্নীতি করে ধ্বংস করা হয়েছে দেশের অর্থনীতি, দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে, ভেঙে ফেলা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকেও। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমরা হাত পা ছুটছি, অনেকে তাদের জীবন দিচ্ছেন, প্রাণ দিচ্ছেন, তারপরও এই দানবকে সরানো যাচ্ছে না। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। সব নাগরিক যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকিয়ে দিতে হবে। মন্ত্রী ও সংসদ সদস্যদের আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিষয়টি নিয়ে অপেক্ষা করা হবে। আজ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিবন্ধন না থাকায় জামায়াতে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে রেষারেষি শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে কয়েকদিন আগে দলের কেন্দ্র থেকে নির্দেশনা দেয়া হয়। এ অবস্থায় শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তারা বিষয়টি দেখবেন। এমপি মন্ত্রীদের স্বজনরা তারা নির্বাচন থেকে যারা করছে তারা সরে দাঁড়াতে এবং যারা ভবিষ্যতে করতে চায় তাদেরকেও এই নির্বাচনীয় প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে, তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থান জানতে চাইলে কাদের বলেন, জামাতের প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ নেই। প্রকাশ্য রাজনীতিতে আসতে সভা সমাবেশ করতে অনুমতি তো লাগবে। আগামী 5 বছর যেহেতু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, তাই পেছনের দরজা দিয়ে সরকার পরিবর্তনের জন্য বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাদেরকে জনগণের কাছে আরো বিচ্ছিন্ন, আরো অপ্রাসঙ্গিক করে তোলার প্রয়াস আমরা চালাতে পারি, কারণ বিএনপি এখন রাজনৈতিক দলের পরিচয় দেওয়ার মতো অ্যাকসেপ্টেবিলিটি তারা হারিয়ে ফেলেছে। কানাডার ফেডারেল আদালত পর্যন্ত সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করেছে। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালে আওয়ামী লীগের তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত সব ধরনের সম্মেলন এবং কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। একাধিকবার সময় বাড়ানোর পরও এবার পূরণ হয়নি হজ নিবন্ধনের কোটা পূরণ না হওয়ার জন্য অতিরিক্ত খরচকে দায়ী করছেন মুসল্লিরা। তবে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলছেন, গত বছরের চেয়ে এবারে হজের খরচ আরও কমানো হয়েছে। তারপরও সরকার নির্ধারিত কোটার চেয়ে প্রায় 42,000-এরও কম মুসল্লি যাচ্ছেন এবারের হজে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। 4 দিনব্যাপী এই প্রশিক্ষণে 30,000 হজযাত্রী অংশ নেন। হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজযাত্রীদের হাতে কলমে শিখিয়ে দিতেই কর্মসূচি নেয় মন্ত্রণালয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে ধর্মমন্ত্রী বলেন, এবছর হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে। দোয়া চাই আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার জন্য, যার কারণে আজকে এত টাকা কমাইতে পারছি আমরা। ওনার নির্দেশনায় আমরা যাবতীয় কিছু থেকে সব, সরকারে কিন্তু 1 টাকাও লাভ করে না সরকারি হজযাত্রী যারা যায়, আর যারা বেসরকারি যায় তাদের কিছু লাভ করতে হয়। তার মধ্যেও আমরা হিসাব করে সেই কাজটা করেছি, যাতে করে আপনাদের উপরে বার্ডেন ও গত বছরের মতো না পড়ে। আল্লাহ তাআলা সেটাও করার তৌফিক দিয়েছে। হজযাত্রীদের সাথে যে কোনো বিরূপ আচরণ কিংবা প্রতারণা করলে এজেন্সির লাইসেন্স বাতিল সহ কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এজেন্সির মালিকদের উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় যদি কোনো অন্যায় করে, সেদিক থেকে আমরা লক্ষ্য রাখবো। আপনাদের কাছে অনুরোধ, তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। এবার প্রত্যেকটা আমরা হিয়ারিং করি এবং তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। এবছর হজের জন্য 1,27,198 জনের কোটা থাকা সত্ত্বেও সরকারি এবং বেসরকারিভাবে হজে যাচ্ছেন 85,257 জন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবারের ঈদ যাত্রায় সড়ক, নৌ এবং রেলপথে 419টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 438 জন, আর আহত হয়েছেন 1,424 জন। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সকালে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করেন। বলেন, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ঈদে 198টি মোটরসাইকেল দুর্ঘটনায় 165 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 240 জন, যা মোট সড়ক দুর্ঘটনার প্রায় অর্ধেক। বিগত বছরের চেয়ে এবারের ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে 31%। গত 4 এপ্রিল থেকে
18 এপ্রিল মোট 15 দিনের দুর্ঘটনার তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। সড়ক মহাসড়কে মোটর সাইকেলের অবাধ চলাচল, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানানো হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এখন পর্যন্ত 6 কোটি টাকা মিলেছে বলে মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। এখনও গণনা চলছে। 4 মাস 10 দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের 9টি দানবাক্স থেকে 27 বস্তা টাকা পাওয়া গেছে। সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়নাও। জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি এবং পুলিশ সুপারের উপস্থিতিতে সকালে মসজিদের 9টি দানবাক্স খোলা হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ এবং মাদ্রাসার 34 জন শিক্ষক এবং 102 জন ছাত্র টাকা গণনা শুরু করেন। এর আগে 2023 সালের ডিসেম্বরে দানবাক্স থেকে 6 কোটি 32 লাখ টাকা পাওয়া গিয়েছিল। বর্তমানে দেশে 213টি নিবন্ধিত নিউজ পোর্টাল রয়েছে জানিয়ে তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, নিবন্ধন এবং আবেদনের বাইরে থাকা পোর্টালগুলো বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দি রিপোর্টার্স অনুষ্ঠানে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এছাড়া পত্রিকার অনলাইন সহ বর্তমানে 426টি নিবন্ধিত নিউজ পোর্টাল রয়েছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকার হিসেবে মুক্ত গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে কাজ করছেন তারা। দেশে এখনো তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা অনীহা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তথ্য চাওয়া হলে তথ্য দিতে হবে, কারণ তথ্য না থাকলে অপতথ্য প্রচারের সুযোগ তৈরি হয়। অপতথ্য রোধে সবাইকে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। সরকারের ভেতরে তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুবিধাভোগীরা কলকাঠি নাড়ে বলে মন্তব্য করেছেন তামাক বিরোধী বিভিন্ন সংগঠকরা। সেই সুবিধাভোগীরাই তামাকজাত পণ্য রপ্তানির 25% শুল্ক উঠিয়ে নিয়েছে। তাই অবিলম্বে শুল্ক পুনর্বহালের দাবি জানান অর্থনীতিবিদরা। তামাকজাত পণ্যের কর নীতিমালা তৈরির পাশাপাশি কর বাড়ানোর তাগিদ দিয়েছেন তামাক বিরোধী সংগঠনগুলো। আরও জানাচ্ছেন শফিক শাহীন। তামাক বিরোধী কয়েকটি সংগঠন জাতীয় প্রেস ক্লাবে তামাকে কর বাড়ানোর প্রাক বাজেট আলোচনায় তামাকের ক্ষতিকর প্রভাবের চিত্র তুলে ধরে। আলোচনায় বক্তারা জানান, বর্তমানে তামাকজাত পণ্যে করের হার 58.4%, তা বাড়িয়ে 63% করার দাবি জানান তারা। একই সাথে বিদ্যমান কর নীতিমালাকে জটিল উল্লেখ করে তা শক্তিশালী ও সহজ করার দাবি বক্তাদের। কর বাড়ানো, দাম বাড়ানো, তো সেটার মাধ্যমে যদি আমরা কিছু সাফল্য অর্জন করতে পারি, অন্তত জনস্বাস্থ্যের ক্ষেত্রে তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে, তাহলে সেটা আমরা করবো না কেন? সব মানুষের দাম বাড়ে এবং তাদের ছেড়ে দেয়। এখানে বলা হয়েছে প্রায় 15 লক্ষ প্রাপ্তবয়স্ক মানুষ তারা ধূমপানের থেকে চলে আসবে এবং 10 লক্ষ শুরুই করতে পারবে না তরুণ, যাদের পয়সা হাতে কম। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনটাকে আরও জোরদার করা, সরকার এই প্রত্যন্ত অঞ্চলে এগুলোকে ট্যাক্স নেটের মধ্যে আনা, যাতে করে আমরা এই জনগণকে সুরক্ষা প্রদান করা যাবে, একই সাথে আমাদের সরকার রেভিনিউটা বাড়বে। অর্থনীতিবিদ ও তামাক বিরোধী জোটের আহ্বায়ক ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ অভিযোগ করেন, সরকারের ভেতরের দুষ্টচক্র তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো থেকে সুবিধা নেয়। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না। যেখানে প্রতিষ্ঠান কাজ না করে, সেখানে যত ভালো নীতি হোক, যত ভালো আইনই হোক, আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা আগাতে পারবো। আমেরিকান ক্যান্সার সোসাইটির গবেষণা বলছে, তামাকের বাৎসরিক রাজস্ব আয় 22,000 কোটি টাকা হলেও স্বাস্থ্যের অর্থনৈতিক ক্ষতি 30,000 কোটি টাকা। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।